আজকের আলোচনার বিষয় হলো মানুষ এবং জীবমণ্ডল পরিকল্পনা বা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম বা শর্টে যেটাকে ম্যাপ বলা হচ্ছে। জীবমণ্ডল সংরক্ষণ সংক্রান্ত ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল প্রোগ্রামের কার্যাবলী পরিচালনা করে দেখা যায় যে জীবমণ্ডল সংক্রান্ত এমন কতগুলো সমস্যা আছে যার সমাধানের জন্য প্রকৃতি বিজ্ঞানী ও সমাজ বিজ্ঞানীদের মধ্যে এবং পরিকল্পনাকারী ব্যবস্থাপক ও স্থানীয় অধিবাসীদের মধ্যে কিন্তু একটা কাঙ্ক্ষিত সমন্বয় প্রয়োজন। এই যে চিন্তা, এই চিন্তার ফলশ্রুতি হিসাবে কিন্তু 1968 সালে ইউনেস্কোর আয়োজিত আন্তর্জাতিক জীবমণ্ডল সম্মেলনে মানুষ ও জীবমণ্ডল পরিকল্পনা গৃহীত হয়। 1968 সালে ইউনেস্কোর আয়োজিত আন্তর্জাতিক জীবমণ্ডল সম্মেলনে মানুষ ও জীবমণ্ডল পরিকল্পনা বা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম গৃহীত হয় এবং 1971 সালে এই পরিকল্পনার কর্মপ্রণালী শুরু হয়। তাহলে এই পরিকল্পনাটা গৃহীত কবে হয়েছিল? এই পরিকল্পনাটা গৃহীত হয়েছিল 1968 সালে এবং এই পরিকল্পনাটার কর্মপ্রণালী শুরু হয় 1971 সালে। এই 1971 সালে ম্যাপ আন্তর্জাতিক সমন্বয় সংসদ বা ম্যাপ ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটিং কাউন্সিল 13টি প্রকল্প ক্ষেত্র নির্ধারণ করে এবং পরবর্তীকালে অর্থাৎ 1974 সালে আরও একটি ক্ষেত্র কিন্তু এই তালিকায় যুক্ত করা হয়। তাহলে ম্যাপ সম্পর্কিত এই পোর্শনে একটা প্রশ্ন যদি আসে শর্ট কোয়েশ্চেন হিসাবে যে কত সালে গৃহীত হয়েছিল এই প্রোগ্রামটি এবং এর কর্মপ্রণালী কত সালে শুরু হয়েছিল, সেটি হবে 1968 সালে পরিকল্পনা গৃহীত হয়েছিল এবং 1971 সালে এই পরিকল্পনার কর্মপ্রণালী শুরু হয় এবং ফার্স্ট হয়েছিল 13টি প্রকল্প ক্ষেত্র এবং 1974 সালে আরও একটি প্রকল্প ক্ষেত্র এই তালিকায় যুক্ত করা হয়। তাহলে টোটাল প্রকল্প ক্ষেত্রের সংখ্যা হচ্ছে 14টি। এই যে ম্যাপ বা মানুষ এবং জীবমণ্ডল পরিকল্পনা, এর কতগুলো কিন্তু উদ্দেশ্য রয়েছে। এবার জানবো সেই উদ্দেশ্যগুলি কি কি। ম্যাপ হলো জ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে পারস্পরিক সম্পর্কের নীতিতে পরিচালিত একটি গবেষণা ও প্রশিক্ষণমূলক পরিকল্পনা। অর্থাৎ এই যে ম্যাপ বা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামটা, এটা কিন্তু একটা গবেষণা ও প্রশিক্ষণমূলক পরিকল্পনা আমরা বলতে পারি। এই পরিকল্পনায় কি হচ্ছে, মানুষ ও তার পরিবেশের মধ্যেকার যে আন্তঃসম্পর্ক সেটাকে বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করার উপর কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে। তাহলে এই যে পরিকল্পনা, এটার উদ্দেশ্যগুলো কি কি হচ্ছে? তাহলে এটার উদ্দেশ্যগুলি হচ্ছে নাম্বার 1, সারা বিশ্বে মানুষ ও পরিবেশ সম্পর্কের উন্নয়ন ও সম্পদের যথাযোগ্য ব্যবহার ও সংরক্ষণ এবং প্রাকৃতিক ও সামাজিক বিজ্ঞানে সেই তৎসংক্রান্ত জ্ঞানের ভিত্তি প্রতিষ্ঠা করা। নাম্বার 2, মানুষের বর্তমান ক্রিয়াকলাপের ভবিষ্যৎ প্রভাব সম্পর্কে পূর্বানুমান এবং জীবমণ্ডলীয় সম্পদসমূহের যথাযথ ব্যবস্থাপনায় মানুষের সক্ষমতা বৃদ্ধি করা কিন্তু এর অন্যতম উদ্দেশ্য। নাম্বার 3 কি আছে না, ম্যাপ পরিবেশের ব্যবস্থাপনা সংক্রান্ত কিন্তু কোনো পরিকল্পনা নয়। তাহলে কি ম্যাপ? ম্যাপ হচ্ছে পরিবেশের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় বিজ্ঞানভিত্তিক জ্ঞানের অন্বেষণ করা এবং প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ ব্যক্তি পরিবেশ ও সম্পদ ব্যবস্থাপনার কাজে সরবরাহ করাই হলো কিন্তু এই ম্যাপ বা মানুষ এবং জীবমণ্ডল পরিকল্পনার অন্যতম উদ্দেশ্য। এবার আসি অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি। এই যে পরিকল্পনাটা বা ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম অর্থাৎ মানুষ এবং জীবমণ্ডল পরিকল্পনা, এই পরিকল্পনাটার দৃষ্টিভঙ্গিটা কীরকম, আমরা উদ্দেশ্য থেকে কিছুটা একটা আঁচ করে নিতে পারি যে এর অ্যাপ্রোচটা কীরকম হতে পারে। তো এই যে প্রোগ্রামটা, এর দৃষ্টিভঙ্গি হলো একটা বিষয়মুখী পরিকল্পনা কিন্তু নয়, এটা হচ্ছে একটা সমস্যামুখী পরিকল্পনা। অর্থাৎ একটা সমস্যা থাকবে এবং সেই সমস্যাটার যথাযথ বিশ্লেষণ এবং বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ এবং যে তার সমস্যার সমাধানটাও কিন্তু বিজ্ঞানভিত্তিক হবে। এই প্রকল্পে সমাজবিজ্ঞানী প্রকৃতি বিজ্ঞানীদের যৌথ উদ্যোগের ওপর কিন্তু গুরুত্ব আরোপ করা হচ্ছে। বাস্তুতান্ত্রিক দিক থেকে পরিবেশগত সমস্যাগুলির পর্যালোচনা করে সম্পদ ব্যবস্থাপনার বাস্তব সমস্যা সমাধানে বিজ্ঞান নির্ভর
জ্ঞান সরবরাহ করাই হচ্ছে এর মূল দৃষ্টিভঙ্গি। অর্থাৎ এই পরিকল্পনায় প্রণালীগত দৃষ্টিভঙ্গি থেকে একটি বিশেষ পরিস্থিতিতে সর্বোত্তম সমাধানের উপায় নির্বাচনের চেষ্টা করা হয়ে থাকে। এই হচ্ছে মানুষ এবং জীবমণ্ডল পরিকল্পনার অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি। এবার দেখে নেব এই ম্যাবের সংগঠন বা অর্গানাইজেশনটা কীরকম। আন্তর্জাতিক সমন্বয় সংসদ বা ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটিং কাউন্সিল হচ্ছে এই আন্তর্জাতিক স্তরে ম্যাবের নিয়ামক সংস্থা। তাহলে ম্যাবের নিয়ামক সংস্থাটা কি না আইসিসি বা ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটিং কাউন্সিলিং। এটি একটি আন্তঃরাষ্ট্রীয় প্রতিনিধিত্বমূলক সংস্থা। এই ইউনেস্কোর সাধারণ অধিবেশনে নির্বাচিত 30টি দেশের সমন্বয়ে আইসিসি বা আন্তর্জাতিক সমন্বয় সংসদ গঠিত হয়ে থাকে। এবার কি হচ্ছে, প্রতি 2 বছর অন্তর ওই 30টি দেশের প্রতিনিধি দল আন্তর্জাতিক অধিবেশনে মিলিত হয়ে ম্যাপের যে সমস্ত পরিকল্পনাগুলো রয়েছে সেই পরিকল্পনাগুলোর অগ্রগতি কতটা হয়েছে বা কতটা হচ্ছে সেই সম্পর্কে কিন্তু মূল্যায়ন করেন। ইউনেস্কো নিয়োজিত একটি সচিব দল আন্তর্জাতিক স্তরে সব ধরনের সমন্বয় সুনিশ্চিত করে। বর্তমানে এই ইউনেস্কোর বর্তমানে এই যে ম্যাপ কমিটি, এটা 101টি দেশে রয়েছে, ভারত সহ। এদের মধ্যে পরিকল্পনা রূপায়ণের যে কর্মসূচিগুলো সেগুলো পরিচালিত হয়ে থাকে বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থার বিজ্ঞানীর জাতীয় কমিটির সদস্য দ্বারা। এদের নির্দেশক ও তত্ত্বাবধানে কিন্তু পরিকল্পনা রূপায়ণের কাজ চলে। এছাড়াও কি হচ্ছে, এছাড়াও ইউএনইপি, হু, এফএও, আইইউসিএন প্রভৃতি সংস্থার সহযোগিতা কিন্তু এই ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম পেয়ে থাকে। ভারতে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফের অর্থানুকূল্যে 1972 সালে ম্যাপ কিন্তু গঠিত হয় বা পরিকল্পনাগুলোর তত্ত্বাবধান করে থাকে। বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিজ্ঞান সংস্থার বিজ্ঞানীগণ এই সংস্থার সদস্য মনোনীত হন। এই হচ্ছে ম্যাবের অর্গানাইজেশন বা সংগঠন। এক্ষেত্রে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট খুব মনে রাখা, সেটা হচ্ছে ম্যাবের নিয়ামক সংস্থা কি। ম্যাবের নিয়ামক সংস্থা হচ্ছে আইসিসি বা ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেটিং কাউন্সিল। ম্যাবের যে অগ্রগতির মূল্যায়ন সেটা কত বছর অন্তর হয়, সেটা হচ্ছে 2 বছর অন্তর। ওই প্রতিনিধি 30টা দেশের প্রতিনিধি দল মিলিত হয়ে কিন্তু এই অগ্রগতি মূল্যায়ন করে থাকে। বর্তমানে ম্যাবের কমিটি কটা রয়েছে, কটি দেশে, সেটা হচ্ছে 101টি দেশে ইনক্লুডিং ইন্ডিয়া। ভারতে ম্যাপ পরিকল্পনার তত্ত্বাবধান কত সালে স্থাপিত হয়, সেটা হচ্ছে 1972 সালে। কার অনুকূলে না পরিবেশ, অরণ্য ও বন্যপ্রাণী মন্ত্রণালয়ের অর্থানুকূলে ভারতে ম্যাপ পরিকল্পনাগুলো কিন্তু রূপায়িত হয়। এই যে পরিকল্পনার এরিয়াগুলো বা পরিকল্পনার ক্ষেত্রগুলো বা প্রজেক্ট এরিয়াগুলো সেগুলো কি কি, এবার আমরা সেগুলো জানবো। প্রথমেই আমরা বললাম যে 14টি প্রকল্প ক্ষেত্র কিন্তু এই তালিকায় যুক্ত হয়েছে। এবার দেখে নেব এই 14টি বিষয়ের উপর ম্যাপ পরিকল্পনাধীন গবেষণাগুলি কীভাবে পরিচালিত হচ্ছে। এর মধ্যে 14টির মধ্যে 1 থেকে 7 নম্বর পরিকল্পনা ক্ষেত্রে মানুষের সঙ্গে বিশেষ বিশেষ বাস্তুক্ষেত্র যেমন ক্রান্তীয় অরণ্য, মরু অঞ্চল, মিষ্টি জল, সমুদ্র এবং পার্বত্য বাস্তুক্ষেত্র ইত্যাদির পারস্পরিক সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। আবার 9 থেকে 14 নম্বর পরিকল্পনার ক্ষেত্রে বা প্রজেক্ট এরিয়ার ক্ষেত্রে কি হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে প্রধান প্রক্রিয়া যেমন জনসংখ্যার পরিবর্তন, পূর্ত নির্মাণ, দূষণ, কীটনাশকের ব্যবহার, প্রভাব সময়ের ওপর গুরুত্ব ইত্যাদি বিষয়গুলির মধ্যে গুরুত্ব আরোপ করা হচ্ছে। আর 8 নম্বরের পরিকল্পনার ক্ষেত্রে কি রয়েছে না 8 নম্বর প্রজেক্ট এরিয়াতে রয়েছে জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল স্থাপনের সাথে সম্পর্ক। এবার আমরা প্রত্যেকটা প্রজেক্ট এরিয়া বেসিসে আলোচনা করব। ফার্স্ট রয়েছে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অরণ্য বাস্তুক্ষেত্রের উপর ক্রমবর্ধমান মানবীয় কার্যাবলীর বাস্তুতান্ত্রিক প্রভাব। Ecological effects of increasing human activities on tropical and subtropical forest ecosystems. এই যে পরিকল্পনা ক্ষেত্র, এই পরিকল্পনা ক্ষেত্রের মূল ভাবনাগুলো কি কি, এই পরিকল্পনার ক্ষেত্রে মূল ভাবনাগুলো হচ্ছে প্রাকৃতিক ক্রান্তীয় অরণ্য বাস্তুতন্ত্রের ভিত্তি অবস্থা সংক্রান্ত অনুসন্ধান বা বেসলাইন স্টাডি একটা। নাম্বার 2 হচ্ছে বিপর্যস্ত যে সমস্ত ক্রান্তীয় অরণ্যগুলো রয়েছে সেগুলোর ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে পুনরুদ্ধারের সমস্যা।
বিপর্যস্ত ক্রান্তীয় অরণ্যগুলির পুনরুদ্ধারের পদ্ধতি সংক্রান্ত গবেষণা, ক্রান্তীয় অরণ্য বাস্তুতন্ত্রের অচিরাচরিত ব্যবহার সহ অন্যান্য ধরনের ব্যবহারগুলি সংক্রান্ত গবেষণা ইত্যাদি। ভারতে মোট আয়তনের প্রায় 9% ক্রান্তীয় অঞ্চল অধ্যুষিত। এইসব অরণ্য বহু বিরল এবং বিপন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। এদের বাস্তুতান্ত্রিক ব্যবস্থাপনা কিন্তু খুব প্রয়োজন। চন্দ্রপ্রভা অভয়ারণ্য যেটা রয়েছে উত্তরপ্রদেশে, সেখানে কিন্তু সেগুন ও সাভানা অরণ্যের উপর পশুচারণ, কৃষি বনায়ন ও বায়ু দূষণের প্রভাব সংক্রান্ত গবেষণামূলক প্রকল্পটি অলরেডি সমাপ্ত হয়ে গেছে। উত্তর পূর্বাঞ্চলে ঝুম চাষ সংকল্পিত যে প্রকল্পটি রয়েছে সেটাও কিন্তু সমাপ্ত হয়ে গেছে, এবং মধ্যপ্রদেশ ও ওড়িশায় মানুষ অরণ্য ব্যবস্থাপনা, কেরালায় অরণ্যচ্ছেদন ইত্যাদি প্রকল্পগুলো কিন্তু এখনো পর্যন্ত চলছে। এবার আসছি পরিকল্পনা ক্ষেত্র 2 বা প্রজেক্ট এরিয়া 2। এখানে বলা হচ্ছে নাতিশীতোষ্ণ ও ভূমধ্যসাগরীয় অরণ্য ভূদৃশ্যের উপর বিভিন্ন ভূমি ব্যবহার ও ব্যবস্থাপন প্রক্রিয়ার বাস্তুতান্ত্রিক প্রভাব, ecological effects of different land use and management practice on temperate and Mediterranean landscape। এখানে যে বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সেটা হচ্ছে মানবীয় কার্যাবলীর কারণে যে সমস্ত ভূদৃশ্যগুলোর কথা উল্লেখ করলাম, অর্থাৎ নাতিশীতোষ্ণ ভূমধ্যসাগরীয় অঞ্চলে এখানের কিন্তু পরিবর্তন এবং মানুষের ওপর ওইসব পরিবর্তনের প্রভাব চিহ্নিতকরণ ও মূল্যায়ন, দাবানলের বাস্তুতান্ত্রিক প্রভাব, রোপণ অরণ্যায়নে নতুন প্রজাতির সূচনার বাস্তুতান্ত্রিক ও আর্থসামাজিক প্রভাব, অরণ্যে পর্যটন ও অন্যান্য বিনোদনমূলক ক্রিয়াকলাপের প্রভাব, অরণ্য বাস্তুতন্ত্রের উপর পশুচারণের বাস্তুতান্ত্রিক প্রভাব ইত্যাদি বিষয়গুলো কিন্তু এই পরিকল্পনা ক্ষেত্র 2 এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। এবার আসছি প্রকল্প ক্ষেত্র 3, পশুচারণ ক্ষেত্রের উপর মানবীয় কার্যাবলী এবং ভূমি ব্যবহারের প্রভাব, সাভানা তৃণভূমি, নাতিশীতোষ্ণ অঞ্চল থেকে মরু অঞ্চল, ইম্প্যাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস অ্যান্ড ল্যান্ড ইউজ প্র্যাকটিসেস অন গ্রেজিং ল্যান্ড, সাভানা গ্রাসল্যান্ড। এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে সমাজবিজ্ঞান ও প্রকৃতি বিজ্ঞানের তৃণভূমি সংক্রান্ত যে সমস্ত গবেষণাগুলো হয়ে থাকে সেখান থেকে প্রাপ্ত তথ্যসমূহগুলো বিশ্লেষণ এবং সংশ্লেষণের মাধ্যমে যে জ্ঞান অর্জিত হয় তা তৃণভূমির সুষ্ঠু ব্যবস্থাপনায় ব্যবহার করা হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এখানে পশ্চিম ভারতের রাজকোট অঞ্চলের প্রান্তিক ভূমি সম্পর্কিত একটি প্রকল্প গৃহীত হয়। এর মাধ্যমে মরু, মরুপ্রায় ও অর্ধ মরু বা আর্দ্র অঞ্চলের বাস্তু জলবায়ু সংক্রান্ত গবেষণাগুলো পরিচালিত হয় এবং উন্নত পশুচারণ, ভূমি উর্বরতা রক্ষা ও মানব সমাজের কল্যাণকর যে সমস্ত পদ্ধতিগুলো, সম্ভাব্য পদ্ধতিগুলো রয়েছে সেগুলোর উপর কিন্তু অনুসন্ধান চালানো হয়। এছাড়া হিমালয়ের পশ্চিমে গাড়োয়াল অঞ্চলের সামগ্রিক উৎপাদন ক্ষমতা সম্পর্কেও কিন্তু গবেষণামূলক প্রকল্প এই প্রকল্পের আন্ডারে গৃহীত হয়। এরপর আসছি নাম্বার 4, প্রজেক্ট এরিয়াস, ইম্প্যাক্ট অফ হিউম্যান activities on the dynamic of arid and semi-arid zone ecosystems with particular attention to the effect of irrigation। এখানে বলা হচ্ছে মরু ও মরুপ্রায় অঞ্চলের বাস্তুতন্ত্রের গতিশীলতার উপর মানবীয় কার্যাবলী, বিশেষত জলসেচের প্রভাব। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে মরু ও মরুপ্রায় অঞ্চলে বাস্তুতন্ত্রের সামগ্রিক উন্নয়ন। এক্ষেত্রে জলসেচের প্রভাব যথা লবণাক্ততা, ক্ষারকীয়তা, ভূমির ব্যবহার ইত্যাদির উপর প্রভাব প্রভৃতি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। যোধপুরের নিকট মরু অঞ্চলে বালিয়াড়ি বাস্তুতন্ত্রের উপর মানবীয় কার্যাবলীর প্রভাব সংক্রান্ত একটি পরিকল্পনা কিন্তু গৃহীত হয়েছে। এছাড়া তামিলনাড়ুতেও একটি যে সমস্ত পরিকল্পনা রয়েছে সেখানে কিন্তু এটার কাজটা শুরু হয়ে গেছে। এই হচ্ছে পরিকল্পনা ক্ষেত্র 4। এবার আসছি প্রজেক্ট এরিয়া 5, হ্রদ, জলাভূমি, নদ নদী, বদ্বীপ, নদী খাঁড়ি এবং উপকূল অঞ্চলের উপযোগিতা ও সম্পদের ওপর মানবীয় কার্যাবলীর বাস্তুতান্ত্রিক প্রভাব, ecological effects of human activities on the value and resources of lakes, marshes, rivers, ডেল্টাস, এস্টুয়ারিজ অ্যান্ড কোস্টাল জোন। এখানে যেটা বলা হয়েছে যে ভূমির ব্যবহার, বৃহৎ পূর্ত নির্মাণ ইত্যাদি নানা ক্ষেত্রে কিন্তু জলাভূমির বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়। এই 5 নম্বর প্রকল্প ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমে হচ্ছে হ্রদ বাস্তুতন্ত্র বা লেক ইকোসিস্টেম। এখানে নৈনিতাল উত্তরপ্রদেশের, উড়িষ্যার চিল্কা, ভরতপুর ও রামগড় রাজস্থানের লোকটাক, ইম্ফল ইত্যাদি হ্রদ সংশ্লিষ্ট প্রকল্প কিন্তু সমাপ্ত হয়ে গেছে। আর যে সমস্ত প্রকল্পগুলি এখনো চলছে সেখানে হচ্ছে কাশ্মীরের ডাল হ্রদ, হিমাচল প্রদেশের রেণুকা,
রাজস্থানের উদয়পুর ইত্যাদি। রিভার ইকোসিস্টেমের মধ্যে রয়েছে উচ্চগতি হচ্ছে গঙ্গোত্রী থেকে নারোরা পর্যন্ত, আর মধ্যগতি রয়েছে নারোরা থেকে বাথা পর্যন্ত, নিম্নগতি রয়েছে বাথা থেকে হুগলি পর্যন্ত। গঙ্গা নদীর গতিপথের 3টি অংশের তত্ত্বাবধানের দায়িত্ব বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির উপর ন্যস্ত করা হয়েছে। উচ্চগতির দায়িত্ব রয়েছে গাড়োয়াল, রুবকি, গুরুকুল, কাংড়ি বিশ্ববিদ্যালয়। মধ্যগতির দায়িত্ব রয়েছে কানপুর, বেনারস, আলিগড়, রাঁচি, এলাহাবাদ, পাটনা বিশ্ববিদ্যালয় এবং পাটনা ও রাজেন্দ্র কৃষি বিদ্যালয়। নিম্নগতি রয়েছে বর্ধমান, কল্যাণী, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের ওপর ন্যস্ত আছে। লাস্ট হচ্ছে ম্যানগ্রোভ ইকোসিস্টেম। এখানে পূর্ব ও পশ্চিম উপকূলের বদ্বীপ ম্যানগ্রোভ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ম্যানগ্রোভ কিন্তু এই প্রকল্পের আওতায় পড়ছে। এবার আসছি নাম্বার 6 বা প্রজেক্ট এরিয়া 6। এখানে বলা হচ্ছে পার্বত্য বাস্তুতন্ত্রের উপর মানবীয় কার্যাবলীর প্রভাব, অর্থাৎ ইমপ্যাক্ট অফ হিউম্যান অ্যাক্টিভিটিস অন মাউন্টেন ইকোসিস্টেম। এই প্রকল্পের যে মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে বসতি স্থাপনার প্রভাব, পর্যটন ও বিনোদনের প্রভাব, সংরক্ষণের দৃষ্টিকোণ থেকে ভূমি ব্যবহারের পরিবর্তনের প্রভাব সম্পর্কে অনুসন্ধান ইত্যাদি। পার্বত্য বাস্তুতন্ত্রের উপর উপরিক্ত প্রভাবগুলি সম্পর্কে অনুসন্ধানের জন্য কয়েকটি প্রকল্প কিন্তু গৃহীত করা হয়েছে। নাম্বার 1 হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চলে সমন্বিত বাস্তু বিকাশ গবেষণা তথা প্রকল্প সম্পাদন পরিকল্পনা। এখানে কি বলা হচ্ছে, এখানে আছে অববাহিকা ব্যবস্থাপনা, সেটা হচ্ছে কুমায়ুন ও সিকিম হিমালয়। নাম্বার 2 হচ্ছে বাস্তুতন্ত্র সম্পর্কিত পঠন পাঠন। নাম্বার 3 হচ্ছে পার্বত্য ধ্বংসপ্রবণ অঞ্চল সংরক্ষণ ও ব্যবস্থাপনা। এখানে এর আওতায় পড়ছে কুমায়ুন ও গাড়োয়াল এরিয়া। হিমালয়ের পাদদেশে অঞ্চলের পুনরুদ্ধার হচ্ছে নাম্বার 4। এবার খ হচ্ছে হিমালয় পরিবেশ এবং বিকাশ সংস্থা, হিমালয়ান ইনস্টিটিউট অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট স্থাপন। গোবিন্দবল্লভ পন্থ হিমালয় পরিবেশ ও বিকাশ সংস্থাটি স্থাপন করেছে। আলমোড়ার নিকটে কোশিতে কিন্তু এর সদর দপ্তর রয়েছে। এই সংস্থাটি 1988 সালের অগস্ট মাস থেকে কাজ করে চলেছে। গয়ের দাগের হচ্ছে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে সমন্বিত বাস্তু বিকাশ গবেষণা তথা কার্য সম্পাদন পরিকল্পনা। এখানে বলা হচ্ছে এর অধীনে 49টি গবেষণা প্রকল্প কিন্তু পরিচালিত হচ্ছে। নাম্বার 4 হিমাচল প্রদেশে গাদ্দি ও পাঙ্গাওয়ালা জনগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর কারিগরি ও অর্থনৈতিক উন্নয়নমূলক পরিকল্পনাগুলির প্রভাব সংকল্পিত প্রকল্প গৃহীত হয়েছে, যেটা এই প্রজেক্ট 6 এর আওতায় রয়েছে। এবার আসছে প্রজেক্ট এরিয়া 7। এখানে বলা হচ্ছে দ্বীপীয় বাস্তুতন্ত্রের বাস্তুবিদ্যা ও যুক্তিসঙ্গত ব্যবহার, ইকোলজি অ্যান্ড রেশনাল ইউজ অফ আইসল্যান্ড ইকোসিস্টেম। এখানে বলা হচ্ছে দ্বীপ অঞ্চলে স্থানীয় অধিবাসীদের রীতিবদ্ধ যে আদিম জীবনযাত্রা সেটার সংরক্ষণই কিন্তু এই প্রকল্পের মূল উদ্দেশ্য। গ্রেট নিকোবর দ্বীপে এই সমস্ত প্রভাবের মূল্যায়ন সংক্রান্ত একটি প্রকল্প শেষ হয়েছে এবং এ ধরনের প্রকল্পের কাজ কিন্তু আরও চলছে। এবার আসছে প্রজেক্ট এরিয়া 8, কনজারভেশন অফ ন্যাচারাল এরিয়াস অ্যান্ড জেনে ম্যাটেরিয়াল দে কন্টেইন। প্রাকৃতিক অঞ্চল ও তদন্তগত জিন পদার্থের সংরক্ষণ। এই প্রকল্পের উদ্দেশ্যগুলি কী রকম? এই প্রকল্পের উদ্দেশ্যগুলি হচ্ছে বায়ন ও তাদের জন্মগত বৈচিত্র্য সম্পর্কে অনুসন্ধান, বিরল ও বিপন্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদ সম্পর্কে অনুসন্ধান ইত্যাদি। এখানে 3টি পয়েন্টে বিশেষে আলোচনা করা হয়েছে এই প্রজেক্টের বিষয়বস্তুগুলি। নাম্বার 1 হচ্ছে জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল। এখানে বিপন্ন ও বিরল প্রজাতির সংরক্ষণে ভারতের বিভিন্ন স্থানে জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চল স্থাপন করা হয়েছে। নাম্বার 2 হচ্ছে বীজ সংরক্ষণ ও কলা সংক্রান্ত গবেষণার মাধ্যমে বিপন্ন উদ্ভিদ প্রজাতির সংরক্ষণ। নাম্বার 3 হচ্ছে প্রাণী ও উদ্ভিদ সম্পদের অনুসন্ধান। ভারতের বিভিন্ন বাস্তু অঞ্চলে জীব সম্পদের অনুসন্ধান সংক্রান্ত গবেষণা কিন্তু এই প্রকল্পের আওতায় রয়েছে এবং এই প্রকল্পের কাজ কিন্তু চলছে। এবার আসছে নাম্বার 9, প্রজেক্ট এরিয়া 9, স্থলভাগ ও জলভাগের বাস্তুতন্ত্রের উপর কীটপতঙ্গের ব্যবস্থাপনা এবং সার ব্যবহারের বাস্তুতান্ত্রিক মূল্যায়ন। এখানে বলা হচ্ছে কৃষিক্ষেত্রে যে সমস্ত কীটপতঙ্গ ব্যবস্থাপনার জনস্বাস্থ্য কেন্দ্রিক পরিবেশসম্মত দৃষ্টিভঙ্গি, কীটনাশকের জৈব বিবর্তন, অন্যান্য কীটের প্রভাব ইত্যাদি কিন্তু এই প্রকল্পের ক্ষেত্রে আওতায় আসছে। প্রজেক্ট এরিয়া 10,
এখানে বলা হচ্ছে কি না, এখানে বলা হচ্ছে মানুষ ও তার পরিবেশের উপর প্রধান প্রধান পূর্ত নির্মাণগুলির প্রভাব, এফেক্টস অফ মেজর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অন ম্যান অ্যান্ড হিজ এনভায়রনমেন্ট। এখানে কি বলা হচ্ছে, বৃহৎ জলাধার ও সেচ প্রকল্পগুলির প্রভাব পর্যালোচনায় এই প্রকল্প ক্ষেত্রের মূল উদ্দেশ্য। ইদ্দুকি জলবিদ্যুৎ প্রকল্প কেরালার, উত্তরপ্রদেশের সরজু খাল প্রকল্প ইত্যাদি প্রকল্পের প্রভাব অনুসন্ধানকল্পে বিভিন্ন প্রকল্প কিন্তু গৃহীত হয়েছে, যেটা প্রজেক্ট এরিয়া 10 এর আওতায় রয়েছে। এবার আসছে নাম্বার 11। এখানে বলা হচ্ছে শক্তি ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব সহ নগর ব্যবস্থার বাস্তুতান্ত্রিক দিকসমূহ হচ্ছে প্রজেক্ট এরিয়া 11 এর আওতায় পড়ছে। এখানে বলা হচ্ছে নগর অঞ্চলের শক্তির ব্যবহার, বিভিন্ন বস্তুগত উপাদান ও সম্পদের ভোগ, নগর ও গ্রামাঞ্চলের মধ্যে পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয়ের উপর গবেষণা কিন্তু এই প্রকল্পের মূল আলোচ্য বিষয়। এবার আসছি প্রজেক্ট এরিয়া 12। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে পরিবেশের পরিবর্তন সাধন এবং মনুষ্য জনসংখ্যার অভিযোজনগত, জনমিতিগত ও জন্মগত গঠনের মধ্যে পারস্পরিক সম্পর্ক, interaction between environmental transformation and the adaptive demographic and genetic structure of human population। এখানে কি বলতে চাওয়া হয়েছে না, এখানে বলা হয়েছে এক্ষেত্রে মানুষ প্রকৃতির সম্পর্কে কিন্তু প্রধান আলোচ্য বা প্রধান বিবেচ্য বিষয়। এখানে ভারতের বিভিন্ন গোষ্ঠীভুক্ত প্রায় 3,80,000 আদিবাসী আছে এবং এদের সাংস্কৃতিক বৈচিত্র্য কিন্তু অকল্পনীয় মাত্রায়। এদের সংস্কৃতির সংরক্ষণকল্পে অল ইন্ডিয়া কোঅর্ডিনেট রিসার্চ প্রজেক্ট অন এনথোবায়োলজি নামে একটি প্রকল্প পরিবেশ মন্ত্রক পরিচালনা করে। এই প্রকল্পটির উদ্দেশ্য হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর উপর উপজাতি সংস্কৃতির প্রভাব, এরা যেসব প্রজাতির উদ্ভিদ ব্যবহার করে সেগুলির সংরক্ষণ, জীবনযাত্রা, দক্ষতা ও মানব সম্পদের উপর কারিগরি ও অর্থনৈতিক উন্নয়নের প্রভাব অনুসন্ধান ইত্যাদি। এবার আসছে প্রজেক্ট এরিয়া 13। এখানে বলা হয়েছে পরিবেশের গুণাগুণ সম্পর্কিত অনুধাবন, পারসেপশন অফ এনভায়রনমেন্টাল কোয়ালিটি। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে কোনো বাস্তুতন্ত্রের পরিবেশ সম্পর্কে ধারণা, পরিবেশগত বিপর্যয়গুলি সম্পর্কে অনুধাবন, জাতীয় উদ্যান ও অন্যান্য অবিঘ্নিত অঞ্চলের পরিবেশগত মূল্য সম্পর্কে ধারণা ইত্যাদি কিন্তু এই প্রকল্পের আওতায় গবেষণার মূল বিষয়। এবার আসছি লাস্ট প্রজেক্ট এরিয়া। এখানে কি বলা হচ্ছে পরিবেশগত দূষণ ও জীবমণ্ডলের ওপর তার প্রভাব সংক্রান্ত গবেষণা, রিসার্চ অন এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড ইটস এফেক্ট অন দ্য বায়োস্ফিয়ার। এর উদ্দেশ্যগুলো কি কি, এই প্রজেক্টের উদ্দেশ্যগুলো হচ্ছে এনভায়রনমেন্টাল ইন্ডিকেশন অর্থাৎ পরিবেশগত যে সূচকগুলি রয়েছে সেগুলোর শনাক্তকরণ, পরিবেশের বিভিন্ন দূষকের পরিমাণগত উপস্থিতি নির্ধারণ ইত্যাদি। এই প্রকল্পের অধীনে কিন্তু অনেক প্রকল্প চলছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই ইউনিট অফ জেনেটিক টক্সিকোলজি নামক একটি সংস্থা স্থাপন করা হয়েছে। এই সংস্থার কাজগুলোও কিন্তু নির্দিষ্ট করা হয়েছে। এই সংস্থার কাজগুলো তাহলে কীরকম, এই সংস্থার কাজগুলো হচ্ছে মানবদেহে বিভিন্ন দূষকের প্রভাব সংক্রান্ত গবেষণা, জন্মগতভাবে দূষক সহনশীল প্রজাতির উদ্ভিদ শনাক্তকরণ এবং আরও অনেক কিছু বিষয় কিন্তু এর মধ্যে ইনক্লুড রয়েছে। অর্থাৎ আজকে আমরা আলোচনা করলাম এই যে ম্যাবের যে প্রজেক্ট এরিয়াগুলো বা পরিকল্পনা ক্ষেত্রগুলো সেগুলো সম্পর্কে। এই যে সমস্ত প্রকল্পগুলো ক্ষেত্রগুলো রয়েছে এগুলো আলোচনা করলাম, এগুলো কিন্তু জীব বৈচিত্র্য রক্ষার পক্ষে কাজ করে। ম্যাপ ভারতের যে ভৌগোলিক অঞ্চলগুলোর গুরুত্ব আরোপ করেছে সেগুলি হচ্ছে পার্বত্য বাস্তুতন্ত্র, মরু অঞ্চল, ম্যানগ্রোভ, জলাভূমি ও উপকূল অঞ্চল, ক্রান্তীয় অরণ্য বাস্তুতন্ত্র ইত্যাদি নানা ক্ষেত্রে কিন্তু এই ম্যাপ ভারতের ভৌগোলিক অঞ্চলগুলোর উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ নিয়েছে। এছাড়া পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও জীব সংরক্ষণের উপরেও কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে এই ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামের আন্ডারে। তাহলে আজকে আমরা আলোচনা করলাম ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম বা মানুষ এবং জীবমণ্ডল পরিকল্পনা। এখানে আমরা আলোচনা করলাম কবে গঠিত হয়েছে এই বায়োস্ফিয়ার প্রোগ্রামটা, এর উদ্দেশ্য, এর অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি, এই ম্যাবের সংগঠন, ম্যাবের প্রজেক্ট এরিয়াগুলো অর্থাৎ 14টা যে প্রজেক্ট এরিয়া রয়েছে সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করা হলো।
ভিডিওটি যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং প্রচুর 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 শেয়ার করো, এবং যারা চ্যানেলের নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।